তো আজকে যে চ্যাপ্টারটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের লাইটিং বা ইলুমিনেশন বা রিফ্লেকশন মডেল এই নিয়ে আমাদের চ্যাপ্টারটা থাকবে। তো এখানে আমাদের লাইটিং এর বিভিন্ন বা ইলুমিনেশনের মডেল কিছু আমরা দেখছি, কিছু শেডিং এর পার্ট আছে সেটা হচ্ছে শেষে আমরা দেখব। তো এটা নিয়ে আমাদের আজকের যেটা চ্যাপ্টার সেটা। আজকে তো সবকিছু দেখা পসিবল না, সো যতটুকু পারা যায় ততটুকু আমরা এখানে দেখব এবং একটু ম্যাথস দেখব কিভাবে কি মানে কয়েকটা মডেলের। আচ্ছা, তো প্রথমেই আগে আমরা আসি যে আমাদের ফার্স্ট যেটা টপিক আমাদের না ইলুমিনেশন। এর আগে আমরা দেখেছিলাম যে আমাদের কালার মডেল বিভিন্ন ধরনের দেখেছিলাম। তো আমরা এখন দেখব যে ইলুমিনেশন ব্যাপারটা আসলে কি, ইলুমিনেশন বলতে আসলে কি বোঝায়। তো আপনারা এখানে দেখেন যে আমরা কোনো কিছু কোনো অবজেক্টকে দেখি কিভাবে, মনে করেন এখানে আমরা দেখছি কিভাবে আমাদের মনে করেন লাইট আমাদের ওই অবজেক্টের উপরে যখন পড়বে, তারপর ওই অবজেক্ট থেকে যখন আমাদের চোখে রিফ্লেক্ট হয়ে এটা আসে তখন মেইনলি আমরা ওই অবজেক্টটাকে দেখতে পাই। তো এটা হচ্ছে সোর্স লাইটের, এটা হচ্ছে মনে করি অবজেক্টের সারফেস। তো ওখান থেকে যখন রিফ্লেক্ট হয়ে যখন আমাদের চোখে আসে সেটাই তখন মেইনলি আমরা দেখতে পাই। সে এভাবে তো আমরা শিখছি যে কিভাবে আমরা জিনিসগুলো দেখতে পাই। তো ইলুমিনেশন জিনিসটা এটা আসলে কি, illumination is how light travels from a source, তো এখান থেকে কিভাবে ট্রাভেল করছে and make surface visible। তো এখান থেকে যখন একটা সোর্সে আসছে বা সারফেসে আসছে এবং সেখান থেকে এই সারফেসটা থেকে যখন আমরা রিফ্লেক্টেড রে আমাদের চোখে পড়ছে সেটাই আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে মেইনলি ইলুমিনেশন। সো ইলুমিনেশন আমরা দেখলাম যে এই প্রসেসটা যেটা যে একটা লাইট থেকে আমাদের অবজেক্টের উপর পড়ছে রে, তারপর ওখান থেকে রিফ্লেকশন হয়ে আমাদের চোখে পড়ছে তখন আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের ইলুমিনেশন। সো লাইটিং মডেল বা ইলুমিনেশন মডেল তাহলে কি, এটা কেন ইউজ করা হয়? So it is used to calculate the intensity of a light that is reflected from a surface। এই যে মনে করেন আমাদের একটা লাইট এখানে পড়লো, এখানে এপাশ থেকে লাইট পড়ছে এপাশ থেকে মেইন লাইট পড়ছে, যখন এটা রিফ্লেক্টেড হবে তখন যে আমাদের লাইটটার ইন্টেন্সিটি, এখান থেকে রিফ্লেকশনের সময় যে আমাদের লাইটের ইন্টেন্সিটি, সেটার ইন্টেন্সিটি বের করার জন্য মেইনলি আমরা কিভাবে বের করব সেই প্রসেস বা এগুলোই হচ্ছে আমাদের ইলুমিনেশন মডেলের কাজ। সো আমাদের ইট ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য ইন্টেন্সিটি অফ এ লাইট দ্যাট ইজ রিফ্লেক্টেড ফ্রম এ সারফেস। এখানে যখন রিফ্লেকশন হচ্ছে ওটার ইন্টেন্সিটি কিরকম সেটা ক্যালকুলেশনের জন্য আমরা এই মডেলটা লাইটিং মডেল অথবা ইলুমিনেশন মডেল সেম জিনিস সেগুলোই মেইনলি আমরা ইউজ করব। সো আমাদের লাইটিং দরকার কেন? তো মনে করেন আমরা এখানে একটা কেটলি এঁকেছি প্রথমে। সো কেটলি আঁকার পর কেটলিতে আমাদের মনে করেন কিভাবে আমরা আঁকি, আমরা বিভিন্ন মনে করেন পিক্সেল গুলোকে যখন কালার করি সেভাবেই আসলে এখানে মানে আগে হচ্ছে শেপটা দেই, দিয়ে তারপর প্রত্যেকটা পিক্সেলকে মনে করেন কালার করে দিয়েছি। তো এখানে মনে করেন শুধু পিক্সেল গুলোকে আমি কালার করেছি, আমি কোনো লাইটিং এর ব্যবস্থা করিনি, তখন প্রত্যেকটা পিক্সেল সেম কালার দেখাচ্ছে। তো এইরকম টাইপের আমরা একটা জিনিস দেখছি এই কেটলিটা, এখানে কিন্তু কোনো মানে লাইট নেই। বাট যখন আমরা সেম কেটলিটাকে আমরা যখন লাইটিং ব্যবস্থা করছি বা লাইট দিচ্ছি তখন জিনিসটাকে আমরা এইভাবে দেখছি। লাইটিং দিচ্ছি দিলে আমাদের কিভাবে মানে কি সুবিধা হয়, দেখেন এই দুটোর মধ্যে পার্থক্য কি, এটা অ্যাকচুয়ালি আমরা চোখে যেভাবে রিয়েলিস্টিক দেখি সেই রকম কিন্তু দেখাচ্ছে। তারপর মনে করেন লাইটিং থাকলে মনে করেন ওই অবজেক্টের পেছনে কিন্তু শেডিংও থাকে, শ্যাডো পড়ে, তাই না? যে আমরা একটা মনে করেন এই কেটলিটাকে এই পাশ থেকে লাইটিং দিচ্ছি, লাইট পড়ছে, তো পাশে কিন্তু আমাদের শ্যাডো থাকবে। তারপর আরেকটা জিনিস দেখেন, এই যে এটা তো মনে করেন আমাদের এই কেটলিটা একটা ধরেন মেটালিক অবজেক্ট, তো এই মেটাল দিয়ে মনে করেন তৈরি হয়েছে। সো আমাদের লাইট যখন এই মনে করেন এপাশ থেকে পড়ছে এই কেটলিটার উপরে, দেখেন এখানে কিন্তু আমরা শাইননেস দেখতে পাচ্ছি, চিকচিক করছে, তাই না? সো এই যে এগুলো জিনিস কিন্তু আমাদের রিয়েলিস্টিক একটা ভাব দেয়, মনে করেন কোন দিক থেকে আমার লাইটটা পড়ছে সেই দিকে কিন্তু আমার এই যে ইলুমিনেশন বা এই যে মনে করেন যে আমরা দেখতে পাচ্ছি যে চিকচিক করছে আমি বলছি, এই এই লাইট এইগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। সো আমাদের মনে করেন মোর রিয়েলিস্টিক লাগার জন্য আমরা কিন্তু আমাদের এই যে লাইটিং যেটা সেটা ইউজ করে থাকি। সো ইলুমিনেশন আসলে কিভাবে কাজ করছে, আমাদের লাইট সোর্স আমরা এখানে অ্যাকচুয়ালি দেখেছি, এই যে এখানে যে আমাদের লাইট সোর্স থাকে, আমাদের লাইটটা কোনো সারফেসে পড়লো, তারপর
ওই রিফ্লেক্টেড হয়ে যখন আমাদের চোখে পড়বে আমরা এই অবজেক্টটাকে দেখতে পাই। এটা কি হচ্ছে দেখেন, এটাকে কি বলা হচ্ছে ডিরেক্ট ইলুমিনেশন। যে আমাদের মনে করেন এই যে এখানে হচ্ছে ভিউ পয়েন্ট আর এটা হচ্ছে সোর্স। আমাদের যখন ডিরেক্ট ইলুমিনেশন বলতে বোঝাচ্ছে সোর্স থেকে যখন ডিরেক্ট আমার একটা রে অবজেক্টটাতে পড়ছে, এটাই হচ্ছে আমাদের ডিরেক্ট ইলুমিনেশন। ডিরেক্টলি যখন আমার অবজেক্টের মধ্যে পড়ছে, তারপর রিফ্লেক্ট হয়তো আমার চোখে পড়বে। তো সোর্স থেকে যখন অবজেক্টের উপর ডিরেক্ট রিফ্লেকশন বা ডিরেক্ট আমাদের আলোটা পড়ছে, সেটা হচ্ছে ডিরেক্ট ইলুমিনেশন। সবসময় যে ডিরেক্ট হবে এইরকমও না। কিরকম দেখেন, এই যে আমি এটার কথা যখন বলছি, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট, এই লাইনটা আমি এটা হচ্ছে ডিরেক্ট লিখে দিই। ইনডিরেক্ট তাহলে কোনটা দেখেন, সেম লাইট সোর্সের এখানে মনে করেন আরেকটা আলাদা অবজেক্ট আছে, ঠিক আছে? তো এই লাইট থেকে এখানে পড়ছে, এটাও কিন্তু ডিরেক্ট, যে আমাদের সোর্স থেকে একটা অবজেক্টের মধ্যে পড়ছে, এটাও আমরা বলছি যে এটাও ডিরেক্ট। তো কিছু কিছু দেখেন এই লাইটটা তো ডিরেক্ট আমার অবজেক্টে পড়লো, আবার এই লাইটটাও এই অবজেক্টে ডিরেক্ট পড়লো। তো এখানে যখন ডিরেক্ট পড়ার পর এই অবজেক্ট থেকে কিছু রে আমার রিফ্লেক্ট হয়ে এই অবজেক্টের মধ্যে আবার পড়েছে। তো যখন আমি তাহলে এখানে এই অবজেক্টের মধ্যে কোন কোন রে পড়ছে, সোর্স থেকে ডিরেক্ট একটা রে পড়ছে, আর এই যে এই আরেকটা অবজেক্ট থেকে রিফ্লেক্ট হয়ে আরেকটা রে এখানে পড়ছে। তারপর দুটো মিলে মনে করেন আমার চোখে যখন যাচ্ছে, আমি মনে করি এই জিনিসটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো ডিরেক্ট ভাবেই আমার ইলুমিনেশন হতে পারে, আবার ইনডিরেক্ট মানে অন্য অবজেক্ট থেকে আমার অন্য অবজেক্ট থেকে যদি আমার এই অবজেক্টের মধ্যে কোনো রে আসে, সেটা হচ্ছে ইনডিরেক্ট। সো এটা হচ্ছে ইনডিরেক্ট ইলুমিনেশন। এই যে এটা অন্য অবজেক্ট থেকে যখন এই অবজেক্টের মধ্যে পড়ছে সেটা, আর লাইট সোর্স থেকে যখন পড়বে সেটা হচ্ছে ডিরেক্ট ইলুমিনেশন। এটা হচ্ছে ডিরেক্ট আর এটা হচ্ছে ইনডিরেক্ট, অন্য একটা অবজেক্টে পড়ে ওখান থেকে যখন আমাদের ইলুমিনেট হয়ে আমার অবজেক্টে পড়ছে সেটা হচ্ছে ইনডিরেক্ট। এইটা হচ্ছে দুটোর মধ্যে দুই রকমের আমরা ইলুমিনেশন আমরা দেখতে পাই। তো এখন আমরা দেখব যে কম্পোনেন্ট অফ ইলুমিনেশন। আমাদের যে বললাম যে ইলুমিনেট করছে, আমরা চোখে দেখছি, কিসের কিসের উপর ডিপেন্ড করছে এই ইলুমিনেশন গুলো? মেইনলি এর দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে লাইট সোর্স, কি কি টাইপের লাইট, আর এটা হচ্ছে সারফেস প্রপার্টি। সারফেস প্রপার্টি বলতে আসলে কি বোঝাচ্ছে, এই যে আমাদের এই সারফেস যেটা, সেটা কি রকম সেটার উপর ডিপেন্ড করে আমাদের ইলুমিনেশনটা বিভিন্ন ধরনের হবে। তাহলে আমাদের কি কি মানে কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে আমাদের লাইট সোর্স আর একটা হচ্ছে সারফেস প্রপার্টি, এই দুই ধরনের আছে। তো লাইট সোর্স কিরকম, কি কি ধরনের লাইট হতে পারে, একটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইট, ডিফিউজ লাইট আর একটা হচ্ছে স্পট লাইট, তিন রকম এখানে হতে পারে। আর সারফেস কি বিভিন্ন ধরনের সারফেস হতে পারে, স্পেকুলার, ডিফিউজ আর হচ্ছে ট্রান্সলুসেন্ট। তাহলে এখানে একটু দেখি। সো দুই রকমের থাকতে পারে লাইট সোর্স আর একটা হচ্ছে সারফেস প্রপার্টি। আগে আমরা লাইট সোর্সটা একটু দেখি কি বোঝাচ্ছে। লাইট সোর্স ডেসক্রাইবড বাই লুমিনেন্স অথবা ইন্টেন্সিটি আই। সো ইন্টেন্সিটি আই দিয়ে আমাদের লাইট সোর্সের ইন্টেন্সিটি আসলে বোঝাচ্ছে। এখন ইন্টেন্সিটি কিসের ইন্টেন্সিটি, ওই লাইট সোর্সের যেটা ইন্টেন্সিটি। এখন ইন্টেন্সিটি মানে লাইটের তো ইন্টেন্সিটি বোঝাচ্ছে। এখন একটা লাইট যখন আমরা এর আগে কালার মডেলে দেখেছি, একটা লাইট যদি আমরা আরজিবির কথা চিন্তা করি, একটা হোয়াইট লাইটের মধ্যে কি কি থাকে, রেড, গ্রিন আর ব্লু, তিনটা মেইনলি হাই ইন্টেন্সিটিতে যখন আমাদের মিক্সড করি তখনই তো মেইনলি আমরা একটা হোয়াইট লাইট পাচ্ছি, তাই না? রেড, গ্রিন আর ব্লু। তার মানে আমাদের একটা লাইটের মধ্যে ওই ইন্টেন্সিটির মধ্যে এই আই বলতে আসলে কি বুঝাবো, আমার রেডের ইন্টেন্সিটি থাকবে, গ্রিনের এবং ব্লু এর। ইচ কালার ইজ ডেসক্রাইব সেপারেটলি, প্রত্যেকটা কালারের জন্যই আমার কিন্তু ইন্টেন্সিটি থাকবে। সো লাইটের কথা বললাম, কি কি টাইপের লাইট আমরা একটু আগে বললাম যে অ্যাম্বিয়েন্ট লাইট, ডিফিউজ লাইট অ্যান্ড স্পট লাইট, তিন রকমের লাইট সোর্স থাকতে পারে। আরেকটা কি বললাম, এটা হচ্ছে লাইট টাইপস অফ লাইট সোর্স, আর একটা হচ্ছে আমাদের সারফেস প্রপার্টি, কি কি টাইপের আমার সারফেস হতে পারে, মেইনলি যেখানে আমার রিফ্লেক্ট হবে যে পয়েন্ট, ওই সারফেসটা কি রকম সেটার উপর ডিপেন্ড করে কি কি টাইপের হতে পারে।
একটা হচ্ছে স্পেকুলার সারফেস। স্পেকুলার সারফেস কিরকম, এই যে দেখেন এটা। সো এ কি বলছে, আইডিয়াল মিরর। সো আইডিয়াল মিররে আমাদের কি হয়, আমাদের লাইট থেকে যেই ইনসিডেন্ট রেটা পড়ে আমাদের ওই সারফেসের মধ্যে এবং যেটা রিফ্লেক্টেড হয়, তো যেই অ্যাঙ্গেলে আমার ইনসিডেন্ট রেটা পড়ছে আর যেই অ্যাঙ্গেলে আমাদের রিফ্লেক্ট হচ্ছে সেই দুটোর হচ্ছে মেইনলি অ্যাঙ্গেলটা সেম। এটা হচ্ছে আমাদের আইডিয়াল মিররের ক্ষেত্রে হয়। স্পেকুলার সারফেস বলতে আসলে তাহলে কি বোঝাচ্ছে, আইডিয়াল মিরর, যেই অ্যাঙ্গেলে আমার ইনসিডেন্ট রেটা পড়ছে আর যেই অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করছে দুটোই মেইনলি সমান, সেক্ষেত্রে স্পেকুলার সারফেসের ক্ষেত্রে। এখন ডিফিউজ সারফেস বলতে কি বোঝাচ্ছে, ডিফিউজ সারফেসে বলছে যে আমার যখন একটা রে মানে ইনসিডেন্ট রে, আমার একটা রে যখন এখানে পড়বে ইনসিডেন্ট হবে তখন ও, আমি এখানে বলছি কি একটা মনে করেন রে এসে ওই সেম অ্যাঙ্গেলেই রিফ্লেক্ট করছে, বাট ডিফিউজ সারফেসের ক্ষেত্রে যখন রেটা ওখানে পড়ছে ও মেইনলি এখানে কি করছে, ইউনিফর্মলি সব ডিরেকশনে রিফ্লেক্ট করছে। দেখেন একটা এখানে পড়ে সব ডিরেকশনে রিফ্লেক্ট করছে, তো সব দিকে ইউনিফর্মলি রিফ্লেক্ট যখন করছে সেটাকে আসলে বলা হচ্ছে ডিফিউজ সারফেস। আরেকটা কি থাকছে, ট্রান্সলুসেন্ট সারফেস। ট্রান্সলুসেন্ট সারফেস কিরকম, দেখেন একটা সারফেসের উপর যখন আমার ইনসিডেন্ট রেটা পড়লো সেটাকে পেনিট্রেট করে নিচে চলে যাচ্ছে। আমরা রিয়েল লাইফ এক্সাম্পল কিরকম দেখতে পারি, যে রিফ্লেকশন ইন গ্লাস, একটা গ্লাসের উপর যখন আমি একটা আলো ফেলি গ্লাসে দেখেন উপর থেকে নিচের দিকে চলে যায়। অথবা আমরা পানির কথা বলতে পারি, যে পানির উপরে যখন আমি একটা ফেলি ওটাকে যদি পানিটাকে যদি আমি সারফেস হিসাবে চিন্তা করি, পানিটার ভেতরে কিন্তু আমাদের আলোটা চলে যাচ্ছে। সো পানিটা আমাদের কিন্তু ট্রান্সলুসেন্ট সারফেস। সো তিন রকমের সারফেস, কোনটাকে কি বলছে কোনটার এক্সাম্পল কোনটা, এই জিনিসগুলো এখান থেকে আমাদের মেনলি দেখতে হবে। তাহলে এটা হচ্ছে গেল টাইপস অফ সারফেস। আমাদের ইলুমিনেশন কিসের প্রপার্টি কি কি, কম্পোনেন্ট কি কি, একটা হচ্ছে লাইট সোর্স, বিভিন্ন ধরনের লাইট, আর একটা হচ্ছে সারফেস প্রপার্টি, আমাদের সারফেসের কি কি প্রপার্টি থাকতে পারে, কিরকম কিরকম সারফেস থাকতে পারে, এই দুটো হচ্ছে মেইনলি আমাদের ইলুমিনেশনের কম্পোনেন্ট। প্রথমে আমরা আরেকটা জিনিস একটু দেখে আসি, আমাদের একদম প্রথমেই ছিল যে ইলুমিনেশনের যখন সংজ্ঞা দিল যে দ্য ট্রান্সফার অফ এনার্জি ফ্রম লাইট সোর্সেস টু সারফেস অ্যান্ড পয়েন্টস। সো মেইনলি যখন আমাদের লাইট সোর্স থেকে এখানে পড়ছে, লাইট সোর্স থেকে যখন সারফেসে আমাদের ইনসিডেন্ট এটা পড়ছে এবং রিফ্লেক্ট করছে, এটা কিন্তু আমরা বলছি যে, এবং আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের ইলুমিনেশনের কথা বলছে। সো আমাদের দুই রকমের ইলুমিনেশন হতে পারে, কি কি টাইপের, একটা হচ্ছে গ্লোবাল ইলুমিনেশন আর একটা হচ্ছে লোকাল ইলুমিনেশন। গ্লোবাল ইলুমিনেশন বলতে আসলে কি বোঝাচ্ছে বা লোকাল বলতে আসলে কি বোঝাচ্ছে, সো আমাদের মনে করেন লোকালের আমি একটা উদাহরণ দিয়ে তারপর আমি হচ্ছে সংজ্ঞা যাচ্ছি। তো লোকাল বলতে বোঝাচ্ছে, মনে করেন আমাদের একটা আপনারা মনে করেন একটা ফ্ল্যাশ লাইট জ্বালালেন ফোন থেকে, তো একটা ডিরেক্ট আমার একটা লাইটের সোর্স আছে, আমার একটা লাইট সোর্স আছে, আপনাদের ফ্ল্যাশ লাইট মনে করেন ফোনেরটা, তো ওখান থেকে আমার এখানে মনে করেন একটা অবজেক্ট আছে, তো কি হবে, ফ্ল্যাশ লাইট জ্বালালে আমাদের অবজেক্টের উপর ডিরেক্টলি কিন্তু গিয়ে এই ফ্ল্যাশ লাইটের আলোগুলো আমার অবজেক্টের উপরে পড়বে, সো ডিরেক্টলি কিন্তু যাচ্ছে, তারপর মনে করেন আমরা ওই অবজেক্টটাকে দেখতে পাচ্ছি, ওখান থেকে যখন আবার রিফ্লেক্ট হবে আমাদের চোখে যাবে তখন মেইনলি আমরা ওটাকে দেখতে পাবো। অথবা মনে করেন আপনারা যখন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে স্পটলাইট ফেলা হয়, সো একটা পার্টিকুলার ডিরেক্ট লাইট কোনো একটা জায়গায় যখন পড়ছে এবং ওখান থেকে রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে পড়ছে, সেটাই মেইনলি আমাদের লোকাল ইলুমিনেশন। তো আমাদের একটা ডিরেক্ট একটা লাইট থাকবে, লোকাল ইলুমিনেশন। গ্লোবাল ইলুমিনেশনটা আসলে কি, এটার এক্সাম্পল বলতে পারেন যে আমাদের মনে করেন যেটা মনে সান রে, সূর্যের যেটা আলো, সূর্যের আলো কি হয় মনে করেন আমাদের ঘরের মধ্যে মনে করেন লাইট টাইট কোনো নেই, বাট তারপরেও সূর্যের আলো যেটি সেটা কি হয় আমরা আমাদের ঘরের ভিতরে কিন্তু ঢুকে, বাট সূর্য থেকে ডিরেক্ট রে কি আমাদের ঘরে ঢুকছে, সেরকম কিন্তু নাও হতে পারে। সেটা কিরকম করে আমাদের ঘরটা মনে করেন আলো দেখায় বা আমরা কোনো অবজেক্ট দেখতে পারি আমাদের নর্মাল মনে করেন ঘরে বাল্বটা ওগুলো বন্ধ থাকলে, তো তখন মেইনলি কি হয়, সূর্য থেকে যে আলোগুলো আসে
সেগুলো আমাদের মনে করেন জানালা অথবা দরজা, সেগুলোতে মনে করেন রিফ্লেক্ট করে, বিভিন্ন ধরনের অন্য অবজেক্টে রিফ্লেক্ট করে, আমাদের ওয়ালে রিফ্লেক্ট করে, তারপর ইনডিরেক্টলি আমাদের যেগুলো অবজেক্ট সেগুলোর মধ্যে পড়ে। সো আমাদের ডিরেক্ট কোনো সোর্স থেকে কিন্তু আমরা এই যে আলোটা পাচ্ছি না, অন্যান্য অবজেক্ট থেকে রিফ্লেক্ট হয়ে আমাদের কিন্তু অন্য অবজেক্টে যখন পার্টিকুলার কোনো অবজেক্টে যখন পড়ছে তখন মেইনলি হচ্ছে আমরা ওটাকে দেখতে পাই। সো এটাই হচ্ছে আমাদের গ্লোবাল। গ্লোবাল আর এটা হচ্ছে লোকাল। যখন আমাদের ডিরেক্ট কোনো লাইট সোর্স থেকে আমাদের অবজেক্টের মধ্যে পড়ছে তারপর যখন আমরা দেখছি সেটা হচ্ছে আমাদের কিন্তু লোকাল। এরপরে দেখি যে ফর্মস রিফ্লেকশন মডেল। তো আমরা এতক্ষণ তো মেইনলি রিফ্লেক্ট হয়েই তো আমাদের চোখে আসবে। তো আমাদের ফর্মস রিফ্লেকশন মডেল অনুযায়ী কিভাবে কিভাবে আমাদের একটা বিভিন্ন ধরনের লাইট কাজ করে এবং ওটাকে আমরা কিভাবে দেখি সেটা একটু দেখব। তো আমাদের কি হচ্ছে, আমাদের তিন ধরনের আমরা লাইট আমরা বললাম, অ্যাম্বিয়েন্ট লাইট, ডিফিউজ লাইট, আর একটা থাকবে হচ্ছে স্পেকুলার লাইট। আমাদের তিন ধরনের লাইট থাকবে। তো তখন এখন এখানে মেইনলি অ্যাম্বিয়েন্ট লাইট, ডিফিউজ লাইট আর স্পেকুলার লাইট। তো অ্যাম্বিয়েন্ট লাইট বলতে আসলে কি বোঝায়, এই তিনটা মানে লাইটের একসাথেই আমরা যেটা ফাইনাল আউটপুট সেটা এর পরে দেখব। মনে করেন এখানে আমাদের এখানে অ্যাম্বিয়েন্ট লাইট, ডিফিউজ লাইট আর স্পেকুলার লাইট তিনটাকে একসাথে মার্চ করে তারপর মেইনলি ফাইনালি আমরা আমাদের ফাইনাল এই ধরেন কেটলিটা সেটাকে আমরা মেইনলি এখানে দেখব। তো প্রথমে আমরা দেখি অ্যাম্বিয়েন্ট লাইট আমরা যেটা বারবার বলছি সেটা বলতে আসলে কি বোঝাচ্ছে। অ্যাম্বিয়েন্ট লাইট বলতে নো আইডেন্টিফিয়েবল সোর্স অর ডিরেকশন, product of multiple reflection of lights from the many surfaces present in the environment and computationally expensive. So ambient light বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড লাইট, যেটা সেটা ব্যাকগ্রাউন্ড লাইট দেওয়ার জন্য কিন্তু আমরা আলাদা করে অন্য কোনো লাইট সোর্স জ্বালাই না। মনে করেন আমরা ঘরে বসে আছি, আমাদের কোনো লাইট নেই, মনে করেন আমাদের যেটা বাল্ব সেটা মনে করেন ঘরের ওটা অফ করাই আছে, তারপরেও কিন্তু আমরা কোনো একটা অবজেক্টকে দেখতে পাবো। অথবা আপনারা চিন্তা করতে পারেন যখন মনে করেন রাতের অন্ধকারে আপনি লাইটটাও পুরো অফ করে দিলেন, তো প্রথমে আপনি কিন্তু কিছু দেখতে পাবেন না, বাট একটু পরে আপনারা মনে করেন আপনাদের ঘরের বিভিন্ন অবজেক্ট যেগুলো আছে, বিভিন্ন ধরনের আসবাবপত্র যেগুলো আছে, ওগুলোকে একদম ক্লিয়ারলি না দেখতে পেলেও ওগুলোর শেপ গুলো কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ এখানে স্কোয়ার আকারের, স্কোয়ার শেপের আমার একটা ধরেন ফার্নিচার আছে অথবা কিছু একটা আছে, কোনটা কোন শেপের সেটা কিন্তু আপনার এজ গুলো দেখতে পারবেন বা বুঝতে পারবেন। তো এই যে একটা ব্যাকগ্রাউন্ডের লাইট সেটা কিন্তু আছে, মনে করেন একদম অন্ধকার ঘরের কথা কিন্তু আমি বলছি। তো এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড লাইট, যেটা সেটাই কিন্তু আমাদের অ্যাম্বিয়েন্ট লাইট। তো এটার জন্য আমাদের এই যে আমরা মানে এই ব্যাকগ্রাউন্ড লাইটের জন্য কোনো পার্টিকুলার বা ডিরেক্ট লাইট সোর্সের কিন্তু আমাদের থাকে না অ্যাম্বিয়েন্ট লাইটের ক্ষেত্রে। তো আর তাহলে আমরা আসলে ওই যে বলছি যেটা যে আমরা তো কিছু দেখতে পাচ্ছি, তাহলে শেপ গুলো অথবা এগুলো বুঝতে পারছি, ব্যাকগ্রাউন্ড লাইট এটা কোথা থেকে আসে। তো এটা মেইনলি আমি এর আগে যখন বুঝালাম যে আমাদের অ্যাম্বিয়েন্ট লাইটের ক্ষেত্রে যেটা বলছি ব্যাকগ্রাউন্ড লাইট, এই লাইটটা যেটা আসছে যে ওই যে আমরা মনে করেন সূর্যের আলো অথবা বাইরের কোনো লাইট আমাদের অন্যান্য অবজেক্টে রিফ্লেক্ট হয়ে যখন আমাদের এই পার্টিকুলার ধরেন অবজেক্টগুলোতে যখন পড়ছে তখন আমরা এই অবজেক্টগুলোকে দেখতে পাচ্ছি। ধরেন এই অবজেক্ট আমাদের ঘরের মধ্যে আছে, আমাদের কোনো ডিরেক্ট লাইট সোর্স কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইটের ক্ষেত্রে থাকবে না। ধরেন বাইরের কোনো লাইট থেকে অন্য অবজেক্টের উপরে কোনো লাইট পড়েছে, ওই অবজেক্ট থেকে যখন আমার এই পার্টিকুলার অবজেক্টে রিফ্লেক্টেড হয়ে কোনো লাইট আসবে তখনই মেইনলি আমরা কিন্তু যেটা দেখতে পাবো সেটি হচ্ছে আমাদের অ্যাম্বিয়েন্ট লাইট। এবং এটা কম্পিউটেশনালি ইনএক্সপেন্সিভ, মানে আমরা অনেক ইজিলি এটা কম্পিটিশন করতে পারি যে কতটুকু আমাদের লাইট আছে, লাইটের ইন্টেন্সিটি সেটা। সো এখানে কি বলা হচ্ছে, the scenes we observe around us always seem to be bathed in some soft non directional light. সো এই অ্যাম্বিয়েন্ট লাইট যেটা সেটা হচ্ছে নন ডিরেকশনাল। তারপর এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড লাইট, সেটা কিভাবে আসে, মাল্টিপল মানে অন্যান্য অনেক অবজেক্ট থেকে রিফ্লেক্ট হয়ে
আমাদের এই কোনো একটা পার্টিকুলার অবজেক্টে বা আমাদের এনভায়রনমেন্টে যখন আসে তখন আমরা দেখতে পারি, কোনো ডিরেকশনাল লাইটের মধ্যে থাকে না। তো এটাই হচ্ছে আমাদের অ্যাম্বিয়েন্ট লাইট। তো এটা কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড লাইট, নো স্পেসিফিক সোর্স অর ডিরেকশন, ইউনিফর্ম ব্রাইটনেস। তো সব দিকেই মনে করেন অন্যান্য অবজেক্ট থেকে যেহেতু আমাদের ঘরে আসছে বা আমাদের কোনো অবজেক্টে পড়ছে, সো ইউনিফর্মলি ও মেইনলি ওই লাইটটা থাকে, এবং কম্পিটিশনালি ইনএক্সপেন্সিভ। কম্পিটিশনালি ইনএক্সপেন্সিভ মানে আমরা কিভাবে তাহলে কম্পিটিশন করব, কিভাবে আমরা করব সেটাও একটু দেখি। আচ্ছা, এখানে তার আগে কিছু ক্যাটাগরি বলা হচ্ছে যে অ্যাম্বিয়েন্ট লাইট, আমি যেটা বললাম ব্যাকগ্রাউন্ড লাইট, এরও কিছু ক্যাটাগরি আছে। আমি বললাম তাহলে অ্যাম্বিয়েন্ট লাইটের মধ্যে মানে কি রকম থাকবে, যে কোনো ডিরেক্ট লাইট সোর্স থেকে আমার অবজেক্টের উপর লাইটটা আসবে না, কোনো ডিরেক্ট লাইট সোর্স থেকে আসবে না। তাহলে আমরা কিভাবে আমি বলছি ক্যাটাগরি করব, দুই রকমের ক্যাটাগরি এখানে আমরা করতে পারি অ্যাম্বিয়েন্ট লাইটের ক্ষেত্রে। একটা হচ্ছে গ্লোবাল অ্যাম্বিয়েন্ট লাইট, আর একটা হচ্ছে লোকাল অ্যাম্বিয়েন্ট লাইট। সো গ্লোবাল আর লোকালের কিভাবে আসলে আমি এখানে পার্থক্য করছি। গ্লোবালটা দেখেন যে গ্লোবালে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ লাইট সোর্স, এখানে তো ইন্ডিপেন্ডেন্ট কোন লাইট সোর্স পার্টিকুলার ওরকম থাকছে না। লাইটস এন্টায়ার সিন, কিরকম এক্সাম্পল এখান থেকে একটু দেখি। গ্লোবাল অ্যাম্বিয়েন্ট লাইটের ক্ষেত্রে সানলাইট কামস থ্রু দ্য উইন্ডো গেট রিফ্লেক্টেড ফ্রম সেভারাল সারফেসেস। তো সানলাইট মনে করেন আপনাদের উইন্ডো দিয়ে ঢুকেছে, ঢুকে অন্যান্য বিভিন্ন ধরনের সারফেসে পড়েছে এবং ওখান থেকে রিফ্লেক্ট হয়ে আপনাদের পার্টিকুলার কোনো অবজেক্টে যখন পড়লো, সেটাই তখন আমার ওখানকার অ্যাম্বিয়েন্ট লাইট। এটা হচ্ছে গ্লোবাল। আর লোকাল অ্যাম্বিয়েন্ট লাইট আসলে বলতে আমি কি বোঝাচ্ছি, কন্ট্রিবিউটেড বাই অ্যাডিশনাল লাইট সোর্স। মনে করেন এখন এখানে মনে করেন কোনো একটা লাইট সোর্স আছে, তো একটা ধরেন টিউব লাইট আছে, যেটা থেকে মনে করেন যেই টিউব লাইট থেকে এর আগে যেরকম আমরা দেখলাম যে এটা হচ্ছে আমাদের লাইট সোর্স, এটা সোর্স এস, এটা হচ্ছে আমাদের লাইট। আমাদের এখানে কোনো একটা অবজেক্ট আছে, এই লাইট মনে করেন ওই অবজেক্টের মধ্যে পড়েছে, তারপর আমাদের অ্যাকচুয়াল যেটা মনে করেন আমরা যেটার কথা বলছি এটার জন্য অ্যাম্বিয়েন্ট কোনটা হবে, এখানে তো এই লাইটটা পড়লো, পড়ে যখন মনে করেন এখানে রিফ্লেক্ট হয়ে আসলো, কারণ এখানে পড়ে এটা এখানে রিফ্লেক্ট হয়ে আসছে, তো এই যে অন্য একটা অবজেক্ট থেকে যখন রিফ্লেক্ট হয়ে আসলো, সেটাই হচ্ছে আমার এটার জন্য অ্যাম্বিয়েন্ট লাইট। তো কোনো ডিরেক্ট সোর্স কিন্তু আমি এখানে থাকছে না। সো টিউবলাইট গেট রিফ্লেক্টেড ফ্রম সেভারাল সারফেসেস, অনেকগুলো সারফেস থেকে রিফ্লেক্ট হয়ে আমার যেটা অবজেক্ট সেটার মধ্যে যখন পড়ছে, সেটা হচ্ছে আমার লোকাল অ্যাম্বিয়েন্ট লাইট। এর এক্সাম্পল দেখেন, রিফ্লেকশন অফ ফ্লুরোসেন্ট ল্যাম্পস ফ্রম সেভারাল সারফেসেস, অন্য কোনো সারফেস থেকে ওগুলো ল্যাম্পের আলো রিফ্লেক্ট হয়ে যখন আসছে তখন সেটা হচ্ছে লোকাল অ্যাম্বিয়েন্ট লাইট। কোনো কনফিউশন আছে এটা নিয়ে? ম্যাম বলেন। 2 নাম্বার পয়েন্টে 2 নাম্বার পয়েন্ট মনে নেবেন 2 নাম্বার পয়েন্টের লোকালটা? হ্যাঁ 2 নাম্বার পয়েন্ট না, 2 নাম্বার 2 পয়েন্ট নাম্বার হচ্ছে পয়েন্ট এটা। হ্যাঁ and be different for each light and primary color. ক্যান বি ডিফারেন্ট ফর ইচ লাইট অ্যান্ড প্রাইমারি কালার, বিভিন্ন লাইট এবং প্রাইমারি কালারের জন্য ডিফারেন্ট ভাবে ডিফারেন্ট অ্যাম্বিয়েন্ট লাইট থাকবে, এটার কথা বলা হয়েছে। এটা আসলে সেরকম কিছু না, বলছে যে ক্যান বি ডিফারেন্ট ফর ইচ লাইট, প্রত্যেকটা লাইটের জন্য মনে করেন আলাদা আলাদা লাইট সোর্সের জন্য কিন্তু আলাদা আলাদা ভাবে রিফ্লেক্ট হয়ে কিন্তু আমার অবজেক্টের মধ্যে পড়ছে, এবং বিভিন্ন কালারের জন্য বিভিন্ন রকমের হয়, কারণ ওগুলোর ইন্টেন্সিটি তো ডিফারেন্ট। মনে করেন যেই কালারের লাইট আমার এখানে রিফ্লেক্ট হয়ে পড়ছে, মনে করেন একটা রেড লাইট যখন পড়ছে, সেই লাইটের যেটা ইন্টেন্সিটি, অন্য মনে করেন একটা গ্রিন বা ব্লু কালারের যখন আরেকটা লাইট, মনে করেন এটা হচ্ছে রেড লাইট, রেড কালারের আমার একটা লাইট পড়ছে, অথবা এখানে মনে করেন একটা ব্লু কালারের একটা লাইট পড়ছে, সো এই ব্লু লাইটও মনে করেন আমার এই অবজেক্টে আগে পড়ছে, তারপর ওখান থেকে রিফ্লেক্ট হয়ে আমার এই অবজেক্টে পড়ছে, তো এটা কিন্তু মনে করেন রেড এর জন্য পড়লো, এটা মনে করেন ব্লু এর জন্য পড়লো। সো ডিফারেন্ট লাইট সোর্সের জন্য ডিফারেন্ট কালারের জন্য আমার ডিফারেন্ট ভাবে আলাদা আলাদা ভাবে আমার কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট এখানে পড়ছে, এটাই। এ রেড এর ইন্টেন্সিটি আর ব্লু এর ইন্টেন্সিটি কিন্তু আমার সেম হবে না, কালারের জন্য কিন্তু আবার ডিফারেন্ট হবে। ঠিক আছে? তাহলে ওকে আমরা ম্যাম। কিভাবে ক্যালকুলেট করব, এখন একটু দেখি যে কিভাবে আসলে কিসের উপর ডিপেন্ড করছে। আমরা বললাম যে ক্যালকুলেশন এটা ইনএক্সপেন্সিভ, ইজি টু ক্যালকুলেট অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশনটা। তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব, এই যে এটা হচ্ছে ইট ইজ নট ডাজ নট কাম ডিরেক্টলি ফ্রম এ লাইট সোর্স। আপনাদের কোশ্চেনে মনে করেন ডিরেক্ট লাইট সোর্সের কথা বলা হচ্ছে,
দেওয়া আছে যে ওই ডিরেক্ট লাইট সোর্সের ইন্টেন্সিটি এত, ওটা দিয়ে কি আপনি অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশনটা ক্যালকুলেট করবেন? আমাকে কোশ্চেনে বলা হচ্ছে যে ডিরেক্ট লাইট সোর্স, সেটা ইন্টেন্সিটি মনে করেন 5, তারপর মনে করেন আরো অন্য কিছু দেওয়া আছে, আমি কি ওই লাইট সোর্সের ইন্টেন্সিটি দিয়ে কাজ করব ডিরেক্ট লাইট সোর্সের? না, অ্যাম্বিয়েন্ট লাইট কখনোই আমার ডিরেক্ট লাইট সোর্সের ইন্টেন্সিটি দিয়ে কাজ করবে না, এর জন্য ডিরেক্ট লাইট সোর্স কাজ করে না। তারপর কিসের জন্য ইউজ হয়? ইভেন ইন ডার্কেন্ড রুম উই ক্যান মেক আউট দ্য এজেস অফ অবজেক্ট, যেটা আমি বললাম যে একদম অন্ধকার ঘরে কিন্তু আপনারা কি কি অবজেক্ট আছে ওগুলোর শেপগুলো কিন্তু হালকা হালকা বুঝতে পারেন, সেটাই কিন্তু আমাদের অ্যাম্বিয়েন্ট লাইট। তো আমরা অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশনটা সেটা ক্যালকুলেট করি কিভাবে? সো অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন A ইকুয়াল IA ইন্টু KA। সো IA বলতে আসলে কি বোঝাচ্ছে? A ইকুয়াল IA ইন্টু KA। সো IA বলতে আসলে আমি কি বোঝাচ্ছি? এই যে আমার মনে করেন আমি বললাম যে এই লাইটটা এখান থেকে পড়লো এখানে, তারপরে যে রিফ্লেক্ট হয়ে যখন আসছে রিফ্লেকশনটা এখান থেকে, সো এই রিফ্লেক্টেড যখন এই রেটা যখন আসছে ওই লাইটের যেটা ইন্টেন্সিটি সেটাই হচ্ছে আমার আই। এটা কিন্তু ডিরেক্ট সোর্সের, এই যে এই সোর্স লাইটের ইন্টেন্সিটি কিন্তু এটা না, এটা কিন্তু না অ্যাম্বিয়েন্টের ক্ষেত্রে। কোনটা? এই যখন আমার মনে করি রিফ্লেক্ট হয়ে যখন আসছে এটার মধ্যে পড়ছে এই যে এই লাইটটা, সেটার ইন্টেন্সিটি হচ্ছে আই এ। আর কে এটা কি? কে এটা আমি এর আগে আপনাদের কি বলা হচ্ছিল যে আমাদের ইলুমিনেশনের কম্পোনেন্ট কি কি ছিল, কারো মনে আছে? আমরা একটু আগে পড়লাম একটা ইলুমিনেশন হলে ওর কম্পোনেন্ট কি কি, দুই রকমের কম্পোনেন্ট, কেউ কি বলতে পারবেন? লাইট অ্যান্ড হার্ডনেস। লাইট অ্যান্ড সারফেস। সো এই যে আই এ, সেটা কিন্তু আমরা লাইটের ইন্টেন্সিটি পেলাম, যে আমাদের লাইট কিরকম হবে সেটার ইন্টেন্সিটি, যে অ্যাম্বিয়েন্টের জন্য বললাম যে এটা ইন্টেন্সিটি। আরেকটা কি থাকছে? সারফেস, তাই না? সারফেসও আমার কিন্তু দরকার। সারফেসের ক্ষেত্রে কি হয়, আমাদের কিন্তু ডিফারেন্ট সারফেস ডিফারেন্ট ভাবে রিফ্লেক্ট করে, তাই না? ডিফারেন্ট ভাবে ওই ওই ওখান থেকে রিফ্লেক্ট হয়, কিভাবে হচ্ছে সেটা কিন্তু ডিপেন্ড করছে, মানে এখান থেকে কতটুকু রিফ্লেক্ট হবে বা কতটুকু হবে না সেটা ডিপেন্ড করছে আমার এই যে এই মনে করেন এই অবজেক্টটা, এই অবজেক্টটার সারফেসটা কিরকম, সারফেসটার ম্যাটেরিয়াল কিরকম সেটার উপরে। সো ওই ওটার জন্য আমরা এখানে একটা ভ্যারিয়েবল ইউজ করছি, সেটা হচ্ছে কে, এটা কোএফিসিয়েন্ট ইউজ করছি। অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট এটাকে বলা হয়, এটা হচ্ছে ইন্টেন্সিটি, অ্যাম্বিয়েন্ট লাইটের ইন্টেন্সিটি, আর এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট। সেই অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্টটা আসলে কি করে? এটা একটা ভ্যালু, এই ভ্যালুটা কি করছে? কন্ট্রোলস হাউ মাচ অ্যাম্বিয়েন্ট লাইট এ ম্যাটেরিয়াল রিফ্লেক্ট। তো এই যে বললাম এই অবজেক্টটা কতটুকু লাইট রিফ্লেক্ট করবে সেটা ডিপেন্ড করছে কিরকম, এই অবজেক্টটার সারফেস বা এটার ম্যাটেরিয়াল কিরকম সেটার উপর ডিপেন্ড করছে। তাহলে এই লাইটটার ইন্টেন্সিটি কত সেটা ইনটু আমার অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট। তাহলে অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি, যে আমাদের একটা মানে অবজেক্টের সারফেস ওটার বা ওটার ম্যাটেরিয়াল আমার কতটুকু লাইট রিফ্লেক্ট করতে দিবে সেটাই হচ্ছে আমাদের অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট কন্ট্রোল করছে। তো এর ভ্যালুটা কতটুকু থেকে কত হতে পারে? আমার অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট যেটা সেটা 0 থেকে 1 এর মধ্যে হবে, 0 থেকে 1। একটু দেখি তাহলে। সো আই আই এ হচ্ছে আমার ইন্টেন্সিটি, কে এ এটা হচ্ছে আমার অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট যেটার ভ্যালু 0 থেকে 1 হবে। তো যখন আমার কে এ এই যে কোএফিসিয়েন্ট অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্টের ভ্যালু 0, দেখেন অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্টের ভ্যালু 0, তার মানে কি আমার একদম ডার্ক মানে মানে ডার্ক মানে কোনো যখন লাইট না পড়লে যেরকম হয় সেরকম, তার মানে এই কে এর ভ্যালু যখন আমি 0 বসে দিব আমার কিন্তু পুরোটার ইন্টেন্সিটি 0 হয়ে যাবে, এর ভ্যালু কিন্তু পুরো 0, তার মানে আমরা কিন্তু এখানে কোনো লাইটই দেখছি না, একদম ব্ল্যাক কালার। ওটাকে যখন আমরা আস্তে আস্তে বাড়াচ্ছি দেখেন কোএফিসিয়েন্টটা বাড়াতে বাড়াতে যখন এখানে আসলাম তখন হচ্ছে আমরা মেইনলি এই কালারটা পাচ্ছি। সো কে এর ভ্যালু যখন 1 হবে সেটা হচ্ছে ফর ব্রাইট সিনস, ব্রাইট যখন আমাদের মনে করেন আমরা বিভিন্ন ধরনের, আমরা তো কম্পিউটার গ্রাফিক্সে বিভিন্ন ধরনের ধরেন অবজেক্ট রাখবো বা ওটাকে রিয়েলিস্টিক বোঝানোর জন্য আমরা তো গ্রাফিক্স এগুলোই করি। সো ওটাকে কোনো যখন যখন আমাকে ব্রাইট সিনের জন্য কোনো একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হচ্ছে, কোনো একটা সিনে আমি অবজেক্টটাকে রাখবো, তখন কিন্তু আমাকে এরকম কালার লাগবে। আর যদি মনে করেন একদম নাইট টাইম সিন একদম অন্ধকার
তখন মনে করি হ্যাঁ একটা অবজেক্ট আছে, ওটা শেপটা বা এজ গুলো ভালো মানে কোনো মতে বোঝা যাচ্ছে, তখন কিন্তু আমাকে এরকম লাগবে। সো কিরকম টাইপের সিনারিওতে আমরা রাখবো সেটার উপর কিন্তু আমার এটা ডিপেন্ড করে আমরা ওইরকম কে এর ভ্যালুটা বাড়াবো কমাবো। ঠিক আছে, তো আমাদের মনে করি একটা আই এর ভ্যালু দেওয়া থাকবে যে আমাদের অ্যাম্বিয়েন্ট লাইটের একটা ইন্টেন্সিটি, আর একটা হচ্ছে কে যেটা সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট কোএফিশিয়েন্ট। তো এই দুটোকে আমরা গুণ করে দিলেই আমরা এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সো আমাদের অ্যাম্বিয়েন্ট যেটা ইন্টেন্সিটি সেটা হচ্ছে এ দিয়ে আমরা পেয়ে যাব। তো এখানে এটা দেখেন যে বিভিন্ন ধরনের ভ্যালু, অ্যাম্বিয়েন্ট কোএফিশিয়েন্টের বিভিন্ন ধরনের ভ্যালু 0.0, 0.1, 0.3, 0.5, 0.7 এগুলোর মধ্যে দিয়েছে। সো যখন টু লিটেড অ্যাম্বিয়েন্ট লাইট মেক্স শ্যাডোজ টু ডিপ অ্যান্ড হার্শ, যখন আমাদের অ্যাম্বিয়েন্ট কোএফিশিয়েন্ট অনেক কম, মনে করি এটা 0.0, 0.1, তখন মেইনলি আমাদের শ্যাডো মানে টু ডিপ, অনেক বেশি ডিপ দেখাচ্ছে, এবং হার্শ একটা মনে করেন একদম অন্ধকারের যেরকম সেরকম আমাদের এগুলোকে দেখাচ্ছে। দেখেন এগুলোর জন্য কিন্তু অনেক বেশি শ্যাডো দেখা যাচ্ছে নিচের পাশে। তারপর যখন টু মাচ মেক্স দ্য পিকচার লুক ওয়াশড আউট অ্যান্ড ব্ল্যান্ড, আমাদের যখন আমি একদম মনে করি 0.7 এরকম যখন আমি দিব, তখন দেখেন আমাদের কিন্তু কোনো ধরনের আমরা এখানে শ্যাডো দেখতে পাচ্ছি না, এটার ক্ষেত্রে কোনো শ্যাডো নেই, এবং এটাকে ওয়াশড আউট দেখাচ্ছে অবজেক্টটাকে। আমাদের যেই রকম সিনারিও হবে সেই রকম সিনারিওর জন্য আমার অ্যাম্বিয়েন্ট কোএফিশিয়েন্টটা সেভাবে আমরা চেঞ্জ করব। সো এটা নিয়ে কোনো সমস্যা আছে? অ্যাম্বিয়েন্ট লাইট বলতে কি বুঝাচ্ছি, এটা কি কোনো ডিরেক্ট সোর্স থেকে আসবে? এটা কিন্তু সবসময় মনে রাখবেন অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন কোনো ডিরেক্ট সোর্স থেকে আসবে না। তো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ডিফিউজ রিফ্লেকশন। ডিফিউজ রিফ্লেকশনের ক্ষেত্রে কি হচ্ছে, আমার এটার ক্ষেত্রে ডিরেক্ট একটা লাইট আসে। তো আমাদের কি হচ্ছে এটার ক্ষেত্রে দেখি আমরা এখানে একটা, এটা হচ্ছে মনে করেন আমাদের লাইট সোর্স। এই লাইট সোর্স অ্যাম্বিয়েন্টের ক্ষেত্রে কি হবে, মনে করেন আমার এটা যদি অবজেক্ট হয়, এই লাইট সোর্স থেকে এখানে একটা লাইট আসলো, এই এই অবজেক্ট থেকে তখন এখানে যখন পড়ছে এই লাইনটা কিন্তু আমার অ্যাম্বিয়েন্ট লাইট, কারণ আমরা ডিরেক্ট লাইট সোর্স থেকে এই লাইটটা পাচ্ছি না। এটা বা ডিফিউজ লাইট যেটা, সেটা আমার ডিরেক্ট সোর্স থেকেই কিন্তু আসবে, এই যেটা। সো ডিফিউজ লাইট যেটা সেটা ডিরেক্টলি আমার লাইট সোর্স থেকে আমার অবজেক্টের মধ্যে পড়ছে, এটা হচ্ছে আমাদের ডিফিউজ লাইট। এখন কিভাবে পড়ছে সেটা একটু দেখি। রেজাল্ট অফ ইররেগুলার রিফ্লেকশন অফ লাইট। তো আমাদের মনে করেন এই সারফেসটা আছে, আমাদের মনে করেন এরকম একটা সারফেস আছে, সারফেসের মধ্যে আমাদের লাইট পড়ছে এভাবে, এবং এখান থেকে আমার রিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছে। রেজাল্ট অফ ইররেগুলার রিফ্লেকশন অফ লাইট। এখন দেখেন আমি এখানে যে রকম আঁকলাম যে এখানে এভাবে পড়েছে এবং এখান থেকে এভাবে যাচ্ছে, সো এটাও পড়েছে, এই দুটো প্যারালাল লাইন, এবং এটাও হচ্ছে এভাবে যাচ্ছে। সো দুটো লাইন যখন প্যারালালি পড়ছে ইনসিডেন্ট রে গুলো, রিফ্লেকশন রে গুলো কিন্তু দেখেন প্যারালালি থাকছে, বাট এটার ক্ষেত্রে থাকছে না। কেন কেউ বলতে পারবেন? এটার ক্ষেত্রে মনে করেন এটা এখানে আসে এই পাশে যাচ্ছে, সেকেন্ড আসে এই দিকে যাচ্ছে, কেন এরকম হচ্ছে? কেউ বলতে পারবেন এটা? চোখে দেখে কি মনে হচ্ছে কেন মানে প্যারালালি যাচ্ছে না, একটু বলেন। সারফেসের জন্য। সারফেসের জন্য। দেখেন এখানকার সারফেসটা কিন্তু একদম প্লেন সারফেস না, এটা একটা রাফ সারফেস, দেখেন এরকম আছে, সেই জন্য কিন্তু আমার এইগুলো ইররেগুলার আমরা রিফ্লেকশন এখানে দেখতে পাচ্ছি। কারণ আমরা মনে করেন নর্মালি কিন্তু এইরকমই থাকে আমাদের সারফেস গুলো, কারণ মানে ওই রকম লেভেলে যখন মাইক্রোস্কোপি লেভেলে মনে করেন যে কোনো অবজেক্টই এতটা স্মুথ হয় না, চোখে দেখে বা হাতের নাড়েও যদি মনে হয় যে স্মুথ, বাট অ্যাকচুয়ালি যখন মাইক্রোস্কোপির লেভেলে যখন আমরা দেখতে যাবো অত স্মুথ থাকে না। সেই জন্য কিন্তু ওই সারফেসের জন্য এইরকম আমার ইরেগুলার রিফ্লেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
and light is scattered in all direction, not all are visible. So মেইনলি সব ডিরেকশনে আমার লাইট যখন ইনসিডেন্ট রে পড়ছে অল ডিরেকশনে আমার এগুলো রিফ্লেক্ট হচ্ছে and does not depend on the position of viewpoint. আমরা কোন দিকে তাকায় এইগুলো দেখছি সেটার উপর ডিপেন্ড করছে না, আমরা সব দিক থেকেই দেখতে পাই, কারণ আমার একটা যখন লাইট পড়ে সেটা অনেক দিকে রিফ্লেক্ট হয়, সব দিকে মিলিয়ে রিফ্লেক্ট হয়ে যায়, কারণ লাইট ইজ স্ক্যাটার্ড ইন অল ডিরেকশন। কোন দিক থেকে তাকাচ্ছি সেটার উপর আসলে ডিপেন্ড করছে না যে এই পাশে তাকালে দেখতে পাবো ওই পাশে তাকালে কম দেখতে পাবো, এরকম না। আমার লাইটগুলো আমার রেটা যখন ইনসিডেন্ট রে পড়ছে সব দিকে স্ক্যাটার ভাবে রিফ্লেক্ট হচ্ছে, সেজন্য আমরা সব দিক থেকেই দেখতে পাবো। সো এটা আমার ডাজ নট ডিপেন্ড অন দ্য পজিশন অফ ভিউ পয়েন্ট। আইডিয়াল ডিফিউজ রিফ্লেকশন, এর আগে যেহেতু দেখলাম যে সারফেসটা যদি ওই রকম হয় তাহলে কিন্তু ইকুয়ালি অল ডিরেকশনে যায় না, তাই না? বাট আমরা অ্যাজিউম করে নিচ্ছি আমাদের জন্য যে অ্যাজিউম সারফেস রিফ্লেক্ট ইকুয়ালি ইন অল ডিরেকশন। যে মনে করেন একটা রে, এই যে এখান থেকে একটা লাইট এখানে এসে পড়লো, তো একটা লাইটের সোর্স আমার এখান থেকে মনে করেন লাইট আমার এখানে এসে পড়লো, এখানে এসে পড়ার পর সব দিকেই এটাই রিফ্লেক্ট হয়ে চলে গেল। একটা লাইট আমরা তো এইভাবে রে রে হিসেবে আসে না, একটা লাইট পড়লো, এই লাইটটা যখন পড়লো সব দিকেই ও ইউনিফর্মলি রিফ্লেক্ট হয়ে চলে গেল। তো আমি এখন এপাশ থেকে তাকাই অথবা এপাশ থেকে তাকাই, আমি কিন্তু এই পয়েন্টটা বা এই যেখানে পড়ছে সেটা কিন্তু আমি রিফ্লেক্ট হয়ে আমার চোখে পড়বে। An ideal diffuse surface is at the microscopy level a very rough surface. Example chalk, clay and some paints. তো আমরা এটা অ্যাজিউম করে নিচ্ছি যে লাইট থেকে যখন পড়ছে সব দিকেই ইকুয়ালি হচ্ছে আপনার রিফ্লেক্ট হয়ে পড়বে। আমি একটু দেখে আসি। সো লাইট কামস ফ্রম এ স্পেসিফিক সোর্স, আমার কিন্তু ডিফিউজ ভার্সেস অ্যাম্বিয়েন্ট আপনাকে দিতে পারে যে ডিফিউজ লাইট ভার্সেস অ্যাম্বিয়েন্ট আপনার পার্থক্য দুটো বলেন। অ্যাম্বিয়েন্ট লাইট কিন্তু কোনো স্পেসিফিক বা ডিরেক্ট সোর্স থেকে আসে না, বাট ডিফিউজ রিফ্লেকশন বা এটা কিন্তু আমাদের কোনো একটা স্পেসিফিক লাইট থেকে আসে। ইট ডিপেন্ডস অন দ্য অ্যাঙ্গেল বিটুইন লাইট অ্যান্ড দ্য সারফেস। দেখা যাবে and does not depend on the position of viewpoint. এটা দেখা যাচ্ছে না কেন? এক মিনিট একটু পজ করা যাবে? না, দিয়েছে। সো আমাদের ডিফিউজ রিফ্লেকশন যেটা আইডিয়াল ডিফিউজ রিফ্লেকশন, সে মেইনলি ল্যাম্বার্টস কোসাইন ল মেনটেন করে। কিভাবে এটা ল্যাম্বার্টস কোসাইন ল মেনে চলে? Lambert's law determines how much the incoming light energy is reflected. The reflected intensity is independent of the viewing direction. এটা একটু আগে আমরা দেখলাম যে কোন দিক থেকে আমি তাকাচ্ছি সেটার উপর কিন্তু আমার এটা কিন্তু কোনো মানে ডিপেন্ড করছে না। But the reflected light intensity depends on incident angle of light. এই জিনিসটা একটু বুঝি। তো
তো এখানে কিভাবে কাজ করছে এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখি। তো মনে করেন আমাদের এটা হচ্ছে সারফেস, এই জিনিসটা আমাদের সারফেস, আর এটা হচ্ছে এই সারফেসের উপরে নরমাল। নরমাল আমরা এটাকে পড়েছি, মনে আছে? সারফেস নরমাল, নরমালটা আসলে কি? আমাদের একটা পারপেন্ডিকুলার ভেক্টর, তাই না? যে একটা যদি আমাদের প্লেনের মধ্যে হয় তাহলে ওটার মধ্যে একটা ওর উপর পারপেন্ডিকুলার একটা লাইন, সেটাই হচ্ছে নরমাল। তো আমাদের মনে করেন একটা লাইট সোর্স থেকে লাইট রে এসে এখানে পড়লো। তো আমাদের এটা কি রে? এটা কিন্তু আমাদের ইনসিডেন্ট রে, তাই না? ইনসিডেন্ট হচ্ছে, আর তারপর ইনসিডেন্ট হওয়ার পর কি হয়, আমাদের এখান থেকে রিফ্লেক্ট হচ্ছে। তো আমাদের এই যে কতটুকু রিফ্লেক্ট হবে বা কিভাবে এই যে আমাদের কোন ইন্টেন্সিটিতে রিফ্লেক্ট হবে, বা এই যে ইনসিডেন্ট রিফ্লেক্টেড রের ম্যাগনিটিউডটা কিসের উপর ডিপেন্ড করে? যে রিফ্লেক্টেড রের যেটা ম্যাগনিটিউড সেটা ডিপেন্ড করে আমাদের এই যে ইনসিডেন্ট রে আর নর্মাল যেই অ্যাঙ্গেলে পড়েছে, মানে এই থিটার উপরে। এই থিটাটা যত ছোট হয়, এই থিটা যত ছোট, আমাদের এই যে রিফ্লেক্টেড রের ম্যাগনিটিউড তত বড়। ঠিক আছে? সো থিটা যত ছোট, আমাদের রিফ্লেক্টেড রের যেটা ম্যাগনিটিউড সেটা তত বড় বা তত বেশি। এই ইমেজ দেখলে একটু আপনারা বুঝতে পারবেন। এখানেও আছে, এখানে দেখেন। তো আমাদের মনে করেন লাইট সোর্স এটা, এটা আমাদের লাইট সোর্স। এখান থেকে আমার একটা লাইট এখান থেকে মনে করেন এখানে পড়লো, থিটা কতটুকু? থিটা হচ্ছে এতটুকু, এই যে নর্মালের এটার সাথে এতটুকু হচ্ছে থিটা। সো দেখেন থিটা যখন ছোট, আমার কিন্তু দেখেন এই লাইট সোর্সের জন্য আমাদের সবগুলো কিন্তু রিফ্লেক্ট হচ্ছে, এগুলো হচ্ছে রিফ্লেক্টেড, এটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট রে, বাকিগুলো হচ্ছে আমাদের রিফ্লেক্টেড রে। দেখেন ইন্টেন্সিটি বেশি, বেশি দিয়ে বোঝাচ্ছে আসলে এই রিফ্লেক্টেড রে গুলো লম্বা বড় হিসেবে দেখাচ্ছে, যেগুলো ইন্টেন্সিটি বেশি, বেশি মানে ইন্টেন্সিটিতে বা ম্যাগনিটিউডে আমার রিফ্লেক্ট করছে। এরপরে এখান থেকে যখন আমি এখানে গেলাম, তখন দেখেন আমার ইনসিডেন্ট রে হচ্ছে এটা। এখনকার থিটা কিন্তু আগেরটার চেয়ে বড়। তো এখন যখন রিফ্লেক্ট হচ্ছে, এই যে রিফ্লেক্টেড যখন রে, এগুলোর ম্যাগনিটিউডটা দেখেন আর এটার ম্যাগনিটিউড দেখেন। দেখেন এটার ম্যাগনিটিউড এর চেয়ে কম, এটার বেশি এটার কম। কেন? কারণ এটার থিটার ভ্যালু বেশি, সেজন্য এর ম্যাগনিটিউডটা কম, এর থিটার ভ্যালু কম, সেটা এর ম্যাগনিটিউড বেশি। আমি থিটাটাকে আরো বড় করলাম, দেখেন থিটাকে আমি আরো বড় করেছি, এতটা এখন পুরোটাই থিটা, তখন দেখেন ম্যাগনিটিউড আরো অনেক কমে গেল। তারপর যখন আমার এই বরাবর আমি যখন দিচ্ছি, বলেন এখন আমার কত ডিগ্রি? এটা এটা আমার 90 ডিগ্রি না? আমরা যখন আমরা এই জিনিসটা দেখলাম যে ডিফিউজ রিফ্লেকশনের ক্ষেত্রে এটা কোন, মানে আমি বললাম যে কোন ল মেনে চলে? কোসাইন ল মেনে চলে বললাম না? সো আমাদের এই যে লাইটটা যখন এখানে পড়ছে 90 ডিগ্রিতে, তখন দেখেন ও কিন্তু কোনো রিফ্লেকশনই দিচ্ছে না, কারণ cos 90 ডিগ্রির ভ্যালু কত? cos 90 ডিগ্রি কত? cos 90 ডিগ্রি জিরো জানি, cos 90 জিরো। ডিগ্রি কিন্তু আমার জিরো, সেজন্য কিন্তু আমার এখানে কিন্তু জিরো হয়ে যাচ্ছে। এখন আমি মনে করেন আমাদের লাইট সোর্স এখানে এই জায়গায়, আবার এখন আমার ইনসিডেন্ট রে আমার এই পাশ থেকে এখানে আসলো, এবার আমার থিটাটা মনে করেন এত বড়। তো এই থিটার ভ্যালু কত হবে? 90 এর চেয়ে বেশি না? তো মনে করেন এটা থিটা হচ্ছে আমার cos 120, ধরেন আমি এরকম একটা ভ্যালু ধরলাম। cos 120 এর ভ্যালু কত? পজিটিভ নাকি নেগেটিভ?
নেগেটিভ। আমরা কিন্তু এই 90 চেয়ে যখনই বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা একটা নেগেটিভ ভ্যালু পাবো, আমরা একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি। তখন কিন্তু এই যে এখন কিন্তু আর উপরে কোনো রিফ্লেক্ট হবে না এরকমের ক্ষেত্রে। সো লাইট রিফ্লেক্টেড ইকুয়ালি ইন অল ডিরেকশন, যেখানে পড়ছে অল ডিরেকশনে আমার ইকুয়ালি রিফ্লেক্ট হচ্ছে। ম্যাগনিটিউড অফ রিফ্লেকশন ডিপেন্ডস ইন ইনসিডেন্ট অ্যাঙ্গেল, যে কোন অ্যাঙ্গেলে পড়ছে সেটার উপরে আমার রিফ্লেকশন যেগুলো সেগুলোর ম্যাগনিটিউড কিন্তু ওটার উপর ডিপেন্ড করছে। ডিরেকশন অফ এল রিভার্স, দেখেন আমি এইখানে এলটা আসলে কিরকম করে দেওয়া আছে, লাইট আমার কোন দিক থেকে কোন দিকে পড়ছে, আমি এটা চেঞ্জ করে ফেলেছি মেনলি। আমাদের লাইট কিন্তু অ্যাকচুয়ালি আমি দেখালাম যে এর আগে দেখেন এই পাশ থেকে এ পাশে পড়ছে এইরকম করে এই ডিরেকশনে যাচ্ছে, বাট আমার অ্যাকচুয়ালি যখন এখানে দেওয়া আছে এটা তো আমার লাইট, এটা কিন্তু এই দিকে দেওয়া আছে, দেখেন এখান থেকে এই দিকে। সো মেইনলি ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এলটাকে এই দিকে চিন্তা করছি। কেন চিন্তা করছি সেটা একটু পরে দেখব, ঠিক আছে? কেন আমরা এটা মানে এলটাকে বেছে নিলাম, যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। তাহলে আমরা কিভাবে ডিফিউজ রিফ্লেকশনটা ক্যালকুলেট করব? তো ডিফিউজ রিফ্লেকশন কিসের উপর ডিপেন্ড করছে, যে আমার এই যে নর্মালের সাথে, এটা তো আমাদের নর্মাল, এটা আমাদের নর্মাল, আর আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল কোনটা, এই যে এটা এতটুকু। সো আমাদের কিন্তু ইনসিডেন্ট অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে। আর কিসের উপরে, আইপি, আমার ওই যে ডিরেক্ট লাইট সোর্স যেটা সেটা ইন্টেন্সিটি, কেডি, কেডি হচ্ছে আমার ডিফিউজ কোএফিশিয়েন্ট বলা হয়, যেরকম অ্যাম্বিয়েন্ট কোএফিশিয়েন্ট দেখেছিলাম আমাদের যেটা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করছে, সারফেসের উপর ডিপেন্ড করছে, এইরকম আমাদের ডিফিউজ কোএফিশিয়েন্টও আছে। সো আমাদের ইন্টেন্সিটি ইনটু ডিফিউজ কোএফিশিয়েন্ট, এবং আমাদের লাইট সোর্সটা, এই যে লাইট সোর্সটা আমার এই ইনসিডেন্ট রে আর এই নর্মালটা কত ডিগ্রিতে পড়ছে এই অ্যাঙ্গেলের উপর কিন্তু ডিপেন্ড করছে। সো আমাদের যেটা এখানকার সূত্র সেটাও এরকম হবে, যে ডিফিউজ রিফ্লেকশন আমি যদি বলি ডি, ডি ইকুয়াল আগে হবে আইডি, আইডি হচ্ছে আমার ইন্টেন্সিটি, কোন ইন্টেন্সিটি, ডিরেক্ট লাইট সোর্সের ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি অফ ডিরেক্ট লাইট সোর্স। তারপর আরেকটা কি থাকছে, কেডি, কেডি এটা হচ্ছে আমার ডিফিউজ কোএফিশিয়েন্ট, এটা হচ্ছে ইন্টেন্সিটি, এটা হচ্ছে ডিফিউজ কোএফিশিয়েন্ট। আর তার সাথে যেটা ডিপেন্ড করছে, যে আমাদের বললাম যেটা অ্যাঙ্গেলের উপর, ইনটু ম্যাক্স cos থিটা কমা 0। দেখেন আমার কিন্তু অ্যাঙ্গেলটা কি, cos থিটা, থিটার উপর আমার এখানে এটার উপর ডিপেন্ড করছে ম্যাক্স অফ cos থিটা কমা 0। এটা আমি ম্যাক্স কেন দিলাম, তো যদি মনে করেন এখানে দেখেন যে আমার এই থিটাটা 90-র চেয়ে যদি বেশি দিয়ে দেয়, 90-র চেয়ে যদি থিটার ভ্যালু বেশি হয়ে যায়, তাহলে আমি কি ভ্যালু পাবো, আমি একটা নেগেটিভ ভ্যালু পাবো। একটু এগুলো দেখেন যে আমরা কেন ম্যাক্সটা ইউজ করছি, ম্যাক্স cos থিটা কমা 0। আমার এই থিটার ভ্যালু যদি গ্রেটার দেন, থিটা যখন আমার গ্রেটার দেন 90 হয়, তখন মেইনলি আমরা একটা
নেগেটিভ ভ্যালু পাই। বাট ইন্টেন্সিটি কি নেগেটিভ হয়? ইন্টেন্সিটি কিন্তু আমরা নেগেটিভ আমরা করতে পারবো না। তো এখানেও কি করছে যে যদি আমার গ্রেটার দেন 0 হয়, মানে সরি গ্রেটার দেন 90 হয়, তাহলে আমরা নেগেটিভ একটা ভ্যালু পাবো এখানে, আর এখানে একটা 0 বলছি যে 0 মানে নেগেটিভ ভ্যালু বা একটা ভ্যালু পাচ্ছি, আর এখানে 0। তো যদি নেগেটিভ পাই, তাহলে নেগেটিভ আর 0 এর মধ্যে বড় কে, ম্যাক্স কে? 0। তখন আমরা মেইনলি ওই 0টাকে এখানে চুজ করব, কোনো আমরা নেগেটিভ ভ্যালু এখান থেকে নিব না। এই জিনিসটা একটু বুঝেন যে ম্যাক্স cos থিটা কমা 0। তো আমার থিটার ভ্যালু যদি 90 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যায়, তখন মেইনলি আমরা একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি, বাট আমরা নেগেটিভ ভ্যালু আমরা এখানে আনবো না, আমাদের ইন্টেন্সিটির মধ্যে নেগেটিভ ভ্যালু আমি চাচ্ছি না। সো সেজন্য আমি কি বললাম, ম্যাক্সিমাম অফ cos থিটা কমা 0। যদি নেগেটিভ পাই, তাহলে আমি নেগেটিভটা না নিয়ে ওর ভ্যালু তার বদলে আমি 0 নিয়ে নিচ্ছি। আর যদি নেগেটিভ না হয়, মানে 90 চেয়ে কম হয়, তাহলে তো আমার এখানে 0 চেয়ে বড় একটা ভ্যালু আসবেই, cos থিটার ভ্যালু, কারণ ওটাকেই চুজ করছে। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? কেন ম্যাক্স আমরা ইউজ করছি এখানে? এটা হচ্ছে ডিফিউজ কোএফিশিয়েন্ট কেডিটা, এতটুকু আমার এখান থেকে বের হলো। সো থিটা ইজ অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইটিং ভেক্টর অ্যান্ড সারফেস নর্মাল behind the surface. So is a max cos theta is used so that no light is reflected if light source is behind the surface. So কোনো লাইট যদি আমার behind the surface হয়, দেখেন এটা কিন্তু আমার সারফেস, সারফেসের নিচ থেকে যদি কোনো আমার লাইট আসে, সেটা যাতে রিফ্লেক্ট না করে, সেজন্য অ্যাকচুয়ালি আমরা ম্যাক্সিমাম এটা চাচ্ছি। কারণ ওরকম হলে তো আমরা নেগেটিভ একটা ভ্যালু পাবো, ওরকম আমরা চাচ্ছি না, আমাদের উপর থেকে যাতে লাইট সোর্স দিয়ে রিফ্লেকশন হয়। তাহলে আমাকে এখানে কি কি বের করতে হবে? আইডি মানে ইন্টেন্সিটি আমার দেওয়া আছে, কেডি আমার কোএফিশিয়েন্টে দেওয়া আছে, বাট আমরা cos থিটাটা আমরা বের করব কিভাবে? সো এগুলোর ক্ষেত্রে আসলে দেওয়া কি থাকে, আমার যেটা দেওয়া থাকে সেটা মনে করেন এখানে একটা ধরেন বলছি যে নর্মাল, আর একটা বললাম আমাদের লাইট সোর্স। সো এটা হচ্ছে আমার সোর্স, আর এটা হচ্ছে মনে করেন আমার নর্মালটা। সো সোর্স বলতে একটা পয়েন্ট, একটা 3D মনে করেন একটা পয়েন্ট আছে, যেই পয়েন্ট থেকে রিফ্লেকশন হচ্ছে সেই পয়েন্টটা হচ্ছে আমার পি। সো পি আমার এখানে মনে করেন দেওয়া আছে xyz, x1, y1, z1, পি একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে কিন্তু আমাদের রিফ্লেকশন হবে। সো এটা আমার লাইট সোর্স, এটা হচ্ছে আমার লাইট, এটা হচ্ছে আমাদের লাইট, যেই পয়েন্টটা থেকে আমার আসছে, এটাকে আমি বলছি যে এস, আর এটা হচ্ছে আমার নর্মাল। তাহলে থিটা কোনটা? এটা হচ্ছে থিটা। সো পি থেকে এস এর আমি মনে করি একটা ভেক্টর, তাই না? পি থেকে এস এর দিকে এটা তো একটা ভেক্টর, তো আমি বলছি এই ভেক্টরটার নাম হচ্ছে এল ভেক্টর। তাহলে দেখেন আমি cos থিটাটা বের করব কিভাবে? আমার দেওয়া থাকছে কি, আমার এস দেওয়া থাকছে, লাইট যেটা সোর্স, সোর্সের কোন পয়েন্টে আছে সেটা, আমাদের সারফেসের কোন পয়েন্টে রিফ্লেকশন হচ্ছে, এতটুকু আমার দেওয়া আছে। তাহলে আমি থিটাটা আসলে বের করব কিভাবে, cos থিটা? সেই জন্য দেখেন আমার যদি একটা ভেক্টর দেওয়া থাকে এরকম একটা, মনে করেন গিয়েছে এ, আর একটা হচ্ছে বি, এটা মনে করেন আমার থিটা। তাহলে আমি এটাকে ডট প্রোডাক্ট হিসেবে লিখতে পারবো না? কিভাবে লিখবো? যে এ ডট বি, এ ডট বি কে আমি কি লিখতে পারবো? এ এর ম্যাগনিটিউড ইন্টু বি এর ম্যাগনিটিউড, তারপর cos থিটা। তাহলে এ ডট বি কিভাবে লিখতে পারবো? এ ডট বি, এ ইন্টু বি, এর ম্যাগনিটিউড, বি এর ম্যাগনিটিউড, আর cos থিটা। আচ্ছা, এখন আমি যদি বলি যে আমার এ আর বি এই দুটোই যদি ইউনিট ভেক্টর হয়,
এ আর বি দুটোই যদি ইউনিট ভেক্টর হয় তাহলে আমার এ আর বি দুটোর ম্যাগনিটিউড কত হবে কেউ বলতে পারবেন? ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত হয়? কত হবে? এর ম্যাগনিটিউড কত হবে ইউনিট ভেক্টর হলে? 1 so 1 into 1 into cos theta তার মানে a dot b এটা যদি লিখি এর ভ্যালু যদি a আর b যদি ইউনিট ভেক্টর হয় তাহলে a b ইকুয়াল cos theta তাই না? তার মানে কি আমার a একটা ইউনিট ভেক্টর b একটা ইউনিট ভেক্টর ওদের ডট প্রোডাক্ট মানে হচ্ছে cos theta তাহলে আমরা এটার ক্ষেত্রে যদি চিন্তা করি এখানে আমরা cos থিটাটা কার জন্য কার কার মধ্যে বের করতে চাচ্ছি কোন কোন ভেক্টরের মধ্যে একটা হচ্ছে এল ভেক্টর আর একটা হচ্ছে এন ভেক্টর তাই না একটা হচ্ছে এই যে লাইট আর একটা হচ্ছে নরমাল এর মধ্যেই তুমি cos থিটাটা বের করতে চাচ্ছি তাহলে আমি জিনিসটা এভাবে লিখতে পারবো না যে এল এর ইউনিট ভেক্টর ডট এন এর ইউনিট ভেক্টর ইকুয়াল cos থিটা তাই না যে আমার এল একটা ভেক্টর এন একটা ভেক্টর এগুলোর যদি আমি ডট প্রোডাক্ট লিখি সেটাই হচ্ছে আমার cos থিটা তাহলে আমাদের এখানে সূত্রটা এখানে কি ছিল আইডি ইন্টু কেডি ইন্টু ম্যাক্স cos থিটা তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো না এটাকে যদি আমরা এখন তাহলে এভাবে লিখতে পারবো যে আইডি ইন্টু কেডি ম্যাক্স অফ cos থিটার জায়গায় এখন আমি কাকে লিখবো এল ডট এন এবং দুটোই মেইনলি আমার ইউনিট ভেক্টর এল এর ইউনিট ভেক্টর ডট এন এর ইউনিট ভেক্টর আর এখানে তো মেইনলি কমা জিরো ছিল এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারবো না যে cos থিটার বদলে আমি জিনিসটাকে এল ডট এন এই দুটোর ইউনিট ভেক্টর হিসেবে লিখলাম এটা হচ্ছে আমার ডি যেটা ডিফিউজ রিফ্লেকশন সেটা সূত্র আচ্ছা এখন আমরা জিনিসটা দেখি আমি তো বললাম যে আইডি দেওয়া থাকছে কেডি এগুলো তো দেওয়া থাকবে আর আমার কি দেওয়া থাকবে আমার একটা লাইট সোর্স এস দেওয়া থাকছে পি দেওয়া থাকছে আমি কি এল বের করতে পারবো এল এর ইউনিট ভেক্টর তারপরে বের করবো এলটা আমরা কিভাবে বের করবো কেউ বলতে পারবেন মনে করেন এখানকার পয়েন্টটা হচ্ছে x2 y2 আর মনে করেন z2 আমি এলটা কিভাবে বের করব একটা ভেক্টর পি থেকে এস এর দিকে যাচ্ছে পি থেকে এই ডিরেকশনে যাচ্ছে তাহলে আমি এলটাকে কিভাবে লিখতে পারবি একটু বলেন তো এলটাকে কিভাবে লিখবো কেউ বলেন আপনারা যদি এর আগের ভিডিওগুলো দেখে থাকেন এর আগে আমরা ভেক্টর নিয়ে কিন্তু কাজ করেছি x2 minus x1 y2 minus y1 তার মানে s minus p এটাই করব তার মানে x2 minus x1 যেহেতু এপাশ থেকে p থেকে s এর দিকে যাচ্ছে তার মানে s থেকে আমি p কে মাইনাস করব তার মানে x2 minus x1 কমা y2 minus y1 কমা z2 minus z1 এটা করলে আমরা কি পাবো l পাবো ঠিক আছে এটা করলে আমরা এলটা পেলাম বাট আমাদের কি এল লাগবে নাকি এল এর ইউনিট ভেক্টরটা লাগবে আমার কিন্তু এখানে এল এর ইউনিট ভেক্টরটা লাগবে সো আমি যদি এল পাই তাহলে এল এর ইউনিট ভেক্টর আমি পাবো না এল এর ইউনিট ভেক্টর কিরকম এল বাই এল থেকে যেটা আমি এল এর ম্যাগনিটিউড পাচ্ছি সেটা এভাবে আমরা এল এর ইউনিট ভেক্টর পেয়ে যাব আমি এল পেলাম আমি এখন এন নরমালটা কিভাবে পাবো আমার কিন্তু নরমাল কোনো পয়েন্ট দেওয়া নেই নরমালটা আমরা কিভাবে বের করতে পারবো তো নরমাল যেটা
সেটা বের করার জন্য আমি কি বললাম, নর্মাল কাকে বলা হচ্ছে, একটা প্লেনের উপরই তো আমার নর্মাল থাকছে তাই না? সো এই প্লেনের উপর নর্মালটা কে, এই প্লেনের উপর পারপেন্ডিকুলার যেটা লাইন সেটাই। তখন আমাকে প্লেনটা জানতে হবে নর্মালের জন্য। মনে করেন আমার প্লেনটা এক্স ওয়াই প্লেন, ঠিক আছে? সো এক্স ওয়াই প্লেনের উপর পারপেন্ডিকুলার কে, এক্স ওয়াই প্লেনের উপর পারপেন্ডিকুলার কে হয়? জেড। জেড। এটা আমার এক্স, এটা যদি আমার ওয়াই হয়, আর এই পাশে হচ্ছে জেড। আমার এক্স ওয়াই প্লেন মনে করেন এটা, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। সো এক্স ওয়াই প্লেনের উপর পারপেন্ডিকুলার কি, লম্ব কে, আমার জেড। তার মানে এনটা আমার জেড এর দিকে, তাই না? এনটা কোন দিকে হচ্ছে, এটা যদি এক্স ওয়াই প্লেন হয় এনটা তো আমার জেড এর দিকে হয়। আচ্ছা, তো এনটা যদি আমার জেড এর দিকে হয়, আমরা ইউনিট ভেক্টরকে আমরা এভাবে লিখতে পারি না যে আই কমা জে কমা কে, তাই না? আমরা তো এভাবেই লিখি ইউনিট ভেক্টর গুলোকে, সামথিং ইন্টু আই, মানে এক্স এর দিকে কতটুকু গিয়েছে, ওয়াই এর দিকে কতটুকু গিয়েছে, আর জে এর দিকে কতটুকু গিয়েছে, সেটাকে আমরা লিখি মনে করেন 2i 3j 4k, এভাবে তো লিখি যে এক্স এর দিকে যতটুকু গিয়েছে তার সাথে আই গুণ, ওয়াই এর দিকে যতটুকু গিয়েছে তার সাথে জে, আর জেড এর দিকে যতটুকু গিয়েছে ততটুকু কে। এভাবেই তো মনে করেন ইউনিট ভেক্টর গুলো আমরা লিখি। তাহলে এন তো আমার কোন দিকে যাচ্ছে, জেড এর দিকে গিয়েছে তাই না? এখানে কি আমার জেড এর দিকে এই পাশে কি আমার কোনো, এই পয়েন্টে আমার কি কোনো এক্স আর ওয়াই এর ভ্যালু থাকবে এখানে? না ম্যাম। আমার কিন্তু বেশি কোনো এক্স আর ওয়াই এর ভ্যালু থাকছে না, কারণ এটা তোমার জেড এক্সিস। তার মানে আমার এখানে নর্মাল যদি আমি বের করি, নর্মালের ইউনিট ভেক্টর কত হবে বলেন তো? ইউনিট ভেক্টর কিন্তু আমি বলছি, ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত? 1। 1। তাহলে এখানে আমার শুধুমাত্র কে হবে না, এর সাথে মনে করেন শুধু 1ই আছে। এখন আমার যদি মনে করেন সারফেসটা এখানে ওয়াই জেড হতো, আর এখানে আমার নর্মাল এটা, এটা হচ্ছে আমার নর্মাল, তাহলে আমার নর্মাল এখন কত হতো বলেন তো? এখন নর্মালের ইউনিট ভেক্টর আই। নর্মালের এখন ইউনিট ভেক্টর হতো আই, ওয়াই জেড প্লেনের মধ্যে যদি হতো। আবার আমার যদি এরকম হতো যে এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে এক্স জেড প্লেন, আমার নর্মাল এর উপর হচ্ছে আমার নর্মাল হয়েছে, এবার আমার নর্মাল কত, এবার আমার কিন্তু নর্মাল জে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আমার মনে করেন যদি একটা ফ্ল্যাট ফ্ল্যাট প্লেনের উপর যদি মনে করেন নর্মাল রাখতে হয় তখন কিন্তু এভাবেই হবে যে এক্স ওয়াই প্লেনের উপর হলে ওর উপর পারপেন্ডিকুলার কিন্তু জেড, ওয়াই জেড এর উপর হলে এক্স, এক্স জেড এর উপর হলে ওয়াই হচ্ছে পারপেন্ডিকুলার। সো যেটা পারপেন্ডিকুলার হচ্ছে সেটা মানে ও ওয়াই এক্স মানে আই জে অথবা কে সেটা দিয়ে দিলে আমাদের কিন্তু ওটা নর্মালের ইউনিট ভেক্টর আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এটা যে আমাদের একটা ফ্ল্যাট প্লেনের উপর যখন আমার পারপেন্ডিকুলার লাইন আঁকতে বলছে তখন আমরা কিভাবে করব, তাহলে আমরা এখানে একটু দেখে দেখে আসি। ওকে, তো আমার এস দেওয়া আছে মনে করেন এটা, আর পি দেওয়া আছে এটা। তো আমাকে বলা হচ্ছে মনে করেন এখান থেকে ডি বের করতে। আমি কিভাবে বের করব? আমার সূত্রটা কি ছিল? ডি ইকুয়াল আইডি ইন্টু কেডি ইন্টু ম্যাক্স অফ এল ডট এন কমা 0।
যেখানে এল আর এন দুটোই হচ্ছে মেইনলি ইউনিট ভেক্টর। এলও একটা ইউনিট ভেক্টর, এনও একটা ইউনিট ভেক্টর। আমার আইডি আর কেডি মনে করেন দেওয়া আছে, আমাকে এখন কি বের করতে হবে? এল আর এন। আমার এল মেইনলি এটা। এল এখন আমি কিভাবে বের করবো বলেন তো? প্রথমে আগে নরমালি এলটা বের করি। এল আমি কার থেকে কাকে মাইনাস করবো একটু বলেন। এই পয়েন্টটাতে মেইনলি রিফ্লেক্টেড হবে, এখানে আসলো ইনসিডেন্ট রেটা, এখান থেকে রিফ্লেকশন আমরা পাবো। এটা হচ্ছে পি পয়েন্ট থেকে। তাহলে আমার এল এর ভ্যালু কত হবে? এল কে আমরা কিভাবে বের করতে পারি বলেন? এল ভেক্টরটা এখান থেকে পি থেকে এস এর দিকে গিয়েছে, তার মানে 2 minus 4, এই যে 2 minus 4, তারপর 3 minus 4, 4 minus 0। তো কত হলো আমার? -2, -1 আর 4। এটা তো আমরা এল পেলাম এটা। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? -2i minus j plus 4k, এভাবে লিখতে পারি না? এটা কি সেম জিনিসটাকেই? এটা কিন্তু আমরা এভাবেই লিখতে পারি কোন একটা ভেক্টরকে, এত i এত j এত k। এটা হচ্ছে আমার এল বের হলো, বাট এল এর কিন্তু ইউনিট ভেক্টর এখন বের করা লাগবে। এল এর ইউনিট ভেক্টর আমি এখন কিভাবে বের করব? এল বাই এল এর ম্যাগনিটিউড। এলটাকে আমি লিখে ফেলি যে -2i minus j plus 4k। এল এর ম্যাগনিটিউড আমরা বের করি কিভাবে? কোন ভেক্টরের ম্যাগনিটিউড মনে নেই কারো? চিন্ময় বলেন। ম্যাগনিটিউড আমরা একটা ভেক্টর কিভাবে বের করি? ম্যাম রুট ওভার কপিনা ভ্যালু ইকুয়াল, তাহলে -2 স্কয়ার প্লাস -1 square plus 4 square. স্কয়ার প্লাস 4 স্কয়ার, সবগুলোই থাকবে আমার রুটের ভেতরে। তাহলে কত আসে দেখেন তো এটা করলে? রুট ওভার কত সেটা দেখেন, মানে রুট সব করিয়ে না, ভেতরেরটা কত আসে সেটা জাস্ট দেখেন। -2i minus j plus 4k বাই কত? রুট ওভার কত? তাহলে এখানে 4 Ma'am, root 21. রুট ওভার 21। তাহলে আমরা এল এর ভ্যালুটা আমরা এটা পেলাম, মানে এল ইউনিট ভেক্টর করলাম আমরা যখন, সেটা এটা পেলাম এল ক্যাপ। তাহলে এখন কি করব? এল ডট এন করতে হবে। আমরা এখন যদি আমার এটা এক্স ওয়াই প্লেন হয়, তাহলে আমার এন এর ভ্যালু কত, মানে এন ইউনিট ভেক্টর কত হচ্ছে আমার বলেন তো এক্স ওয়াই প্লেনের হলে? তাহলে আমার কে। এখন আমি এল ডট এন যদি করি, আমি এখন যদি এল ডট এন যদি করি, তাহলে আমার কত ভ্যালু হবে? আমার এটা ভ্যালু হচ্ছে মাইনাস, আচ্ছা এখানে 1/21 দিই, রুট ওভার 21 into -2i minus j plus 4k। এটার সাথে যখন আমি ইন ডট প্রোডাক্ট করছি n মানে k,
তাহলে আমার এখানকার ভ্যালু কত হবে বলেন তো? ডট গুণ মনে আছে? এখানে তো শুধুমাত্র কে আছে, তাই না? কে এর সাথে কত কোএফিসিয়েন্ট? 1। এগুলোর আই আর জে এর সাথে কত গুণ আছে বলেন তো? এই এতটুকু পার্টের এখানকার কিন্তু আই আর জে এর সাথে কিন্তু 0 গুণ আছে, সেজন্য আমি আর আই আর জে হচ্ছে আমার 0 হয়ে গিয়েছে। ডট গুণের ক্ষেত্রে কিভাবে গুণ হয়? আই এর সাথে আই গুণ হয়, জে এর সাথে জে, কে এর সাথে কে। এখানে তো আই আর জে নাই, তো কে এইভাবে থাকা মানে কি? কে এইভাবে থাকা মানে আসলে 0 আই প্লাস 0 জে প্লাস 1 কে, তাই না? 1 ইন্টু কে সেম জিনিসই না? 0 ইন্টু আই মানে 0, 0 ইন্টু জে 0, 1 ইন্টু কে মানে হচ্ছে কে। তাহলে এটার সাথে আমি যখন এটার গুণ করব, আমরা কত পাবো? কোন পার্টটা শুধুমাত্র থাকবে? মনে এ হ্যাঁ, মনে এ শুধুমাত্র আমার 4 কে থাকছে, আর এটা তো মানে ওর নিচে এটা থাকছে, তাই না? দেখেন কে এর সাথে কে আমি যখন গুণ করছি, আমরা যখন দুটো ইউনিট ভেক্টর মানে দুটো যখন ডট গুণ করি এভাবে, তখন কিন্তু আমরা একটা ভ্যালু পাই, স্কেলার ভ্যালু। তার মানে আমরা এখানে কত পাবো? 4/√21, তাই না? কারণ কে কে গুণ করলাম, দেখেন এখানকার 0-র সাথে আমি 2টাকে গুণ করে দিলাম, এখানে আমি 0-0-র সাথে জে কে গুণ করলাম মানে 1 কে গুণ করলাম, এটাও 0, 1 এর সাথে 4 কে গুণ করলাম 4, আর এখানে তো 1/21 আছেই, সো 4/√21। সো আমার এল ডট এন যেটা, সেটার ভ্যালু আমি এটা পেয়ে গিয়েছি। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশনটা কি হচ্ছে? ডি এর ক্যালকুলেশনটা আমরা এখান থেকে করে ফেলি। আমরা এখান থেকে পাচ্ছি যে আইডি এর ভ্যালু কত? আইডি বলছি হচ্ছে 5, কেডি হচ্ছে 0.5। সো আইডি এর ভ্যালু হচ্ছে আপনার 5। মনে করেন ডিরেক্ট লাইট সোর্সের যেটা ইন্টেন্সিটি, আইডি হচ্ছে আমার ডিরেক্ট লাইট সোর্সের যেটা ইন্টেন্সিটি, সেটা হচ্ছে আইডি। কেডি হচ্ছে 0.5, ডিফিউজ কোএফিসিয়েন্ট 0.5 ইন্টু ম্যাক্স 4/√, এল ডট এন, এল ডট এনই থাক, এল ডট এনই দেখাই, লেখা সমস্যা, এটা কিন্তু ক্যাপ দেওয়া। এল ডট এন কমা 0, সো 0 আর এল ডট এন কোনটা ভ্যালু বড়? এটাই ভ্যালু তো 0 চেয়ে বড়, তার মানে আমার এটা হচ্ছে থাকছে কমা 0, এর মধ্যে আমার এটা এল ডট এন এর ভ্যালুই বড় থাকছে, তার মানে আমার এখানে এরকম হবে যে 5 ইন্টু 0.5 ইন্টু 4/√21, এটাই হচ্ছে আমার ডিফিউজ রিফ্লেকশন, যেটা ভ্যালু পাবো সেটা। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমার ডিফিউজ রিফ্লেকশনের ইন্টেন্সিটি, যেটা সেটা ডি হচ্ছে, এটা গুণ করলে যেটা পাবো সেটা। তো প্রথমে আমাকে এল বের করতে হবে, তারপর মেইনলি এনটা বের করতে হবে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে সারফেসটা কিরকম ছিল? আমরা একটা প্লেন সারফেস পেয়েছি, মেইনলি একটা প্লেন পেয়েছি এখানে, সেজন্য আমরা ওখানকার কিন্তু এনটা অনেক ইজিলি বের করতে পেরেছি। বাট আমার এই সারফেসটা সবসময় যে একটা প্লেন হবে, ফ্ল্যাট প্লেন হবে সেরকম কিন্তু নাও হতে পারে, আমার এইরকম স্ফেরিক্যাল শেপও থাকতে পারে, আমার কার্ভ থাকতে পারে এইরকম। তখন আমরা কি করব? তখন মনে করি আমরা এলটা বের করতে পারবো, আমার এল নিয়ে কিন্তু এখানে যেই শেপই থাকুক না কেন আমার এল নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আমার এল হচ্ছে এটা। তো আমার পি থেকে এটা হচ্ছে আমার কনক্রিট পি, আর এটা হচ্ছে আমার এস।
সো এল কিভাবে বের করব, এস মাইনাস পি একটু আগে যেভাবে বের করলাম সেটা। বাট এখন আমার সমস্যা হচ্ছে এনটাকে নিয়ে, নর্মালটা। আমি নর্মালটা এখান থেকে কিভাবে পাবো? হচ্ছে আমার নর্মাল। তো যখন আমার স্ফেরিক্যাল শেপ থাকবে তখন আমরা নর্মালটা কিভাবে বের করব? তো তখন দেখেন আমার এই পয়েন্টটা হচ্ছে পি। তো এইরকম যখন সার্কেল অথবা স্ফেরিক্যাল শেপ থাকছে তখন দেখবেন আপনার ওই সার্কেলের সেন্টার যেটা সেটাও দেওয়া থাকছে। তো মনে করি সেন্টার হচ্ছে এটা। সো সেন্টার এখান থেকে যদি মনে করেন আমরা একটা আঁকি এভাবে, তখন আমাদের এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা কিন্তু আমাদের পি পয়েন্ট। এই যে পি পয়েন্ট, এই যে দেওয়া আছে পি পয়েন্টের এটা, এস এর হচ্ছে এটা, আর সেন্টার হচ্ছে এটা। তখন আমাদের এন যেটা হবে নর্মাল সেটা হচ্ছে আমার পি মাইনাস সি। কারণ দেখেন ডিরেকশনটা সেমই, এই দিকেই যাচ্ছে। আমি যদি নর্মাল এখান থেকে এটাকে বলি তার মানে আমার সেন্টার এখান থেকেই এদিকে যাচ্ছে। তো আমার নর্মাল এন, সরি এনটা হচ্ছে এটা না, এন ইকুয়াল পি মাইনাস, এটা কিন্তু আমার, এখন দেখেন এটা কিন্তু আমার ইউনিট ভেক্টর না, জাস্ট নর্মাল এন লিখেছি। এন ইকুয়াল পি মাইনাস সি। তো পি মাইনাস সি আমার কত হচ্ছে এখানে, পি হচ্ছে আমার 4 মাইনাস 2, 4 মাইনাস 2 কমা 4 মাইনাস 3, 3 কমা 4 মাইনাস 0। তাহলে আমার এটা হয়ে গেল 2 কমা 1 কমা মাইনাস 0 হবে 4 কমা, সরি 2 কমা 1 কমা 4। এটা হচ্ছে আমার নর্মাল এন। এখন কি করতে হবে আমাকে, এই এন এর ইউনিট ভেক্টর আবার বের করতে হবে। এখানে যেরকম ডিরেক্টলি আমরা ইউনিট ভেক্টর পেয়ে গিয়েছি, কিন্তু এখানে কিন্তু এটা ইউনিট ভেক্টর নাই। ইউনিট ভেক্টর আমার এখন বের করতে হবে কিভাবে, এই যে এন বাই এন এর ম্যাগনিটিউড, এটা করে আমরা এন এর ভ্যালুটা বের করতে পারি। এই যে যেভাবে আমরা এলটা বের করলাম, এভাবে এল বের করার পর আমরা এনটাকে আমরা এভাবে বের করব। যদি আপনাদের ফ্ল্যাট প্লেন দেওয়া থাকে তাহলে ডিরেক্টলি আপনারা বলে রাখবে যে এই প্লেনের উপর একটা হচ্ছে এন এইরকম, তখন আপনারা এক্স ওয়াই থাকলে কে নিবেন, বাকিগুলোর ক্ষেত্রে এরকম। বাট যখন আমাদের স্ফেরিক্যাল শেপের কথা বলা হবে তখন আমাকে তখন সেন্টার দেওয়া থাকবে। তখন কি করব, এই যে পি, এই যে পয়েন্টে মেইনলি রিফ্লেকশন হচ্ছে, এই পি মাইনাস সি বা সেন্টার করব, করলে যেটা সেটাই আমার মেইনলি এন পাবো। সো এন বের করার পর ওটার ইউনিট ভেক্টর বের করব এটা। আপনারা আবার এই যে যখন আপনার ফ্ল্যাট প্লেন থাকবে এই এন এর আবার ইউনিট ভেক্টর কিন্তু করার কিছু নাই, ঠিক আছে, এটা ডিরেক্টলি আমরা ইউনিট ভেক্টরই পাচ্ছি। বাট আমাদের যখন এইভাবে স্ফেরিক্যাল শেপ থাকবে তখন কিন্তু আমাকে এটা ইউনিট ভেক্টর 1 ইউনিটে নাই, কারণ আমাকে কিন্তু ইউনিট ভেক্টর বের করতে হবে। সো আজকে এই পর্যন্তই।